জেনারেল ওয়াকার সহ অতীতের যত সেনাপ্রধান বাংলাদেশে ছিল তাদেরই সহায়তায় বাংলাদেশে স্বৈরাচারের জন্ম হয়েছে, দেশদ্রোহিতা হয়েছে, দেশের বিরুদ্ধে বিদ্রোহ হয়েছে, দেশের সার্বভৌমত্ব নষ্ট করা হয়েছে স্রেফ একজন সেনাপ্রধান ছাড়া। সাবেক অবৈধ আইনমন্ত্রী আনিসুল হককে গতকালকের আদালত চত্বরে সাধারণ জনগণ ধাওয়া দিয়েছে। সেই ধাওয়ায় তিনি দৌড় দিয়েছে এবং দৌড়ে তিনি পালিয়ে প্রিজন ভ্যানে ওঠার চেষ্টা করেছেন এবং তাকে রক্ষার জন্য বাংলাদেশ সরকারের পুলিশ যথেষ্ট চেষ্টা চালিয়েছে। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আজকের ভিডিওটি দেখলে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন। সবগুলো বিষয় আজকে আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাবো, তাই এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দর্শক শ্রোতা, চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকে আপনাদেরকে পর্যায়ক্রমে দুটি ভিডিও ফুটেজ দেখাবো। চলুন শুরুতে একটি ভিডিও ফুটেজ দেখে আসি। জেনারেল ওয়াকার সহ অতীতের যত সেনাপ্রধান বাংলাদেশে ছিল তাদেরই সহায়তায় বাংলাদেশে স্বৈরাচারের জন্ম হয়েছে, দেশ বিরোধী তৎপরতা হয়েছে, জনগণের ভোগান্তি হয়েছে, দেশদ্রোহিতা হয়েছে, দেশের বিরুদ্ধে বিদ্রোহ হয়েছে, দেশের সার্বভৌমত্ব নষ্ট করা হয়েছে স্রেফ একজন সেনাপ্রধান ছাড়া। স্রেফ একজন সেনাপ্রধান ছাড়া। ওই সেনাপ্রধান ছিল শহীদ রাষ্ট্রপতি লেফটেন্যান্ট জেনারেল জিয়াউর রহমান। ওনার বাইরে সকল সেনাপ্রধানের সহায়তায়, ব্যর্থতায়, অদূরদর্শিতায়, অযোগ্যতায়, অসততায় বাংলাদেশ স্বৈরাচারের মুখোমুখি হয়েছে, দেশ বিরোধী তৎপরতা হয়েছে, যাতা হয়েছে দেশের অবস্থা। আজকের এটা নিয়ে আমি একটু কথা বলবো। এরপরে আর আমি কি নিয়ে কথা বলবো? বাংলাদেশের সমাজ কল্যাণ উপদেষ্টা এক ভদ্র মহিলা, উনি একটা কথা বলেছে, রাষ্ট্র ও মন্ত্রণালয় পর্যায়ের দুর্নীতি দেশের দ্রোহিতার সামিল। আমি ওনার এই কথাটার উপরে আমি একটু পর্যালোচনা করব। রোহিঙ্গা প্রত্যাবর্তনে ওআইসি কে সক্রিয় করার আহ্বান জানিয়েছেন আমাদের পিতৃতুল্য ডক্টর মোহাম্মদ ইউনূস। আমি এটার উপরে কথা বলবো। ওয়াকারের মিনিমি, ওয়াকারের চাকর ডক্টর আসিফ নজরুল, উনি একটা কথা বলেছে, আলেম ওলামাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছিল ইন দ্য পাস্ট। এর অর্থ হচ্ছে এখন তাইলে হচ্ছে না। আরেকটা বিষয় নিয়ে আমি কথা বলতে চাচ্ছি। জনাব তারেক রহমান বলেছে, বিএনপি যদি সরকার গঠন করে উনি শিক্ষিত বেকার ভাতা চালু করবেন। ভালো, আমি এটা নিয়ে কথা বলবো। বাংলাদেশের হেফাজত ইসলামী অথবা ইসলামিক একজন নেতা, ওনার নাম মামুনুল হক, উনি বলেছেন ভারতে মুসলিম নিধনের ষড়যন্ত্রের অংশ হিসাবে একের পর এক আইন বাস্তবায়ন করছে মোদী সরকার। ওয়েল, এটা নিয়েও আমি কথা বলবো। আসুন আমরা আজকের আলোচনাটা শুরু করি। আগে আমি শুরু করি, জেনারেল ওয়াকার সহ অতীত সেনাপ্রধানরা বাংলাদেশের স্বৈর শাসনকে জন্ম দিয়েছে, সহায়তা করেছে, যা কিছু করেছে। এখন আপনারা অনেকে বলবেন, দর্শক কিন্তু একটু মনোযোগ দিয়ে যদি আমার কথাগুলো শোনেন। বাংলাদেশের প্রথম সেনাপ্রধান, তার কথা যদি আপনারা ধরেন শফিউল্লাহ যোগ্যতার মাপকাঠিতে, সিনিয়রিটির মাপকাঠিতে একজন দূরদর্শী মানুষ হিসাবে ওনাকে সেনাপ্রধান করা হয় নাই। ওনাকে সেনাপ্রধান করা হয়েছিল ভারতের প্রেসক্রিপশনে। ভারত প্রেসক্রাইব করেছিল শফিউল্লাহকে জন্য সেনাপ্রধান করা হয়। মুজিব শেখ ওই মুহূর্তে এই ইম্পোজ, ভারতের এই মানসিকতাকে অ্যাভয়েড করতে পারে নাই, ভারতের এই নির্দেশকে অমান্য করতে পারে নাই। কারণ ভারত যখন
মুজিব শেখকে, তাজউদ্দিনকে, নজরুল ইসলামকে, মনসুর আলীকে, কামরুজ্জামান, এই 4 ভারতীয় কুত্তার বাচ্চা প্রথম হারামজাদা, যে 4 জনকে নেরি কুত্তার মতো হাজতে মারা হয়েছে, এই 4 কুত্তার বাচ্চা সহ মুজিব শেখকে বলা হয়েছে শফিউল্লাহকে সেনা প্রধান করতে। কারণ কি? সে ছিল হিজড়া, সে ছিল নপুংসক, সে ছিল ইনডিসিসিভ এবং সে ছিল কনফিউজড ব্যক্তি জীবন একজন মানুষ। এবং মুক্তিযুদ্ধ চলাকালীন সময় সে ভারতের কাছে যথেষ্ট আনুগত্য দেখিয়েছে, ভারতের পক্ষে কাজ করার জন্য বহু জায়গায় ওয়াদা করেছে, যার জন্য তাকে সেনা প্রদান করা হয়েছে। তার কমান্ড কন্ট্রোল মোটেও ভালো ছিল না, তার কোঅর্ডিনেশন মোটেও ভালো ছিল না, তার সিদ্ধান্ত মেকিং মোটেও ভালো ছিল না। পেশাগতভাবে ডি মাইনাস ক্যাটাগরির একজন অফিসার শফিউল্লাহ, তাকে সেনা প্রদান করেছে মুজিবের স্বৈর শাসন এবং ভারতের কল্যাণ বাংলাদেশে কন্টিনিউ করার জন্য। তো এখন শফিউল্লাহ কি সফলভাবে শেখ মুজিবকে রক্ষা করতে পেরেছিল? আওয়ামী শাসনকে কন্টিনিউ করতে পেরেছিল শফিউল্লাহ? আমি দেখি না। আপনারা দেখেন কিনা জানি না। তার সফলতা ব্যর্থতা এগুলো পুরানো কথা, এগুলো আপনারা জানেন। মুজিবকেও সে রক্ষা করতে পারে নাই, আওয়ামী লীগকেও সে রক্ষা করতে পারে নাই। কলঙ্কের বোঝা মাথায় নিয়ে নির্লজ্জের মতো পরবর্তী সময় মন্ত্রী হয়েছে। কেন কলঙ্কের বোঝা? রাজনীতিতে জয়েন করলো, তাকে সবাই থাপ্পড় চোপাড় দিয়েছে। ধর্মীয় আমনে সেনা প্রধান থাকাকালীন সময় মুজিবরে মাইরা ফেলাইছে, আপনি কাব্বাও ছিলছেন। দর্শকবৃন্দ, শফিউল্লাহ যখন আওয়ামী এমপি হয়, মন্ত্রী হয়, তাকে সবাই বলছে তোর মতো বাল সেনা প্রধান হয়েছে, ওরা কি করছে? মুজিবরে রক্ষা করতে পারে নাই। এই হচ্ছে শফিউল্লাহ। আমি সবার নাম বলবো না, আমি উল্লেখযোগ্য কয়েকজন যাদের দিয়ে এগুলো করা হয়েছে। শফিউল্লাহ গেছে, খন্দকার মুস্তাক আসছে, খন্দকার মুস্তাকের জন্য বসাইছে খালেদ মোশাররফ, যারে নিয়ে খন্দকার মোশাররফরে আওয়ামী লীগ কন্টিনিউয়াসলি ব্যাডমাউথ করছে। খন্দকার মুস্তাক আমার বাপেরে মারছে, খন্দকার মুস্তাক আমার মায়েরে মারছে, আমার বাইরে মারছে, আওয়ামী লীগ গভর্নমেন্টে ডুবাইছে, অমুক করছে, সেমুক করছে। কিন্তু মজার কথা, খালেদ মোশাররফকে তারা গ্লোরিফাই করছে। কি বলছে? খালেদ মোশাররফরে জিয়া মারছে, খালেদ মোশাররফ বিশাল বীর ছিল, খালেদ মোশাররফ মহাবীর আলেকজান্ডার ছিল। হাসিনা বেগম খালেদ মোশাররফরে নিয়ে যত কান্নাকাটি করছে, এত কান্নাকাটি হাসিনা আকেউরি নিয়ে করে না। এই খালেদ মোশাররফ এবং কর্নেল তাহের, এই দুইজনকে দিয়ে হাসিনা মাগির কান্নার আর কোন সীমা ছিল না। কন্টিনিউয়াসলি কর্নেল তাহেরের সাথে জিয়া বেইমানি করছে, ব্রিগেডিয়ার খালেদ মোশাররফকে সেইটা করছে, ওইটা করছে, এ ধরনের কথাবার্তা কন্টিনিউ করেছে। এই কন্টিনিউ করার পরে কি হয়েছে আপনাদেরকে এখন বলি। খালেদ মোশাররফ ছিল রয়ের সাহায্যপুষ্ট, প্রত্যক্ষ এবং পরোক্ষ সাহায্যপুষ্ট একজন অফিসার খালেদ মোশাররফ। এবং খালেদ মোশাররফ আর্মি চিফ হতে কার কাছে গিয়েছিল? খন্দকার মোস্তাকের টেবিলে যদি কোন মিলিটারি অফিসার কন্টিনিউয়াসলি বসে থাকে, ওই লোকটার নাম খালেদ মোশাররফ। তাইলে খন্দকার মোস্তাককে হাসিনা বিষোদাগার করত, কিন্তু খালেদ মোশাররফকে গ্লোরিফাই করত। সাবজেক্টটা কি আপনাদের মাথায় ঢুকে? ইজন্ট ইট ফানি? ইজন্ট ইট রিয়েলি ফানি যে খন্দকার মোশাররফকে, খন্দকার মোস্তাককে বেঈমান, মির্জাফর, হারামজাদা, শুয়োরের বাচ্চা সব বলে, কুমিল্লারে পর্যন্ত ডিস্ট্রিক্ট দিবে না খন্দকার ওখানে জড়িত, অথচ খালেদ মোশাররফকে গ্লোরিফাই করে। একটু মজার কথাকে আপনি বুঝতে পারতেছেন? খন্দকার মোস্তাকের টেবিলে রাষ্ট্রপতি তার অফিসে কন্টিনিউয়াসলি সেনাপ্রধান হওয়ার জন্য কে বসে থাকতো? খালেদ মোশাররফ। অথচ খালেদ মোশাররফকে গ্লোরিফাই করা হয়। কে করে? হাসিনা নিজে। কে করে? আওয়ামী লীগের লোকজনরা। খালেদ মোশাররফের লোকজনদের কেউ পারে তো আমি গভর্নমেন্টের মন্ত্রী বানাই, এমপি বানাই, প্রধানমন্ত্রী বানাই, কত কি বানাই। ওকে, এখন এই খালেদ মোশাররফ কি বাংলাদেশের উন্নয়নে সার্বভৌমত্ব রক্ষার্থে বিশাল কোন ভূমিকা কোন জায়গায় কখনো রেখেছে আদার দেন
মুক্তিযুদ্ধ, হ্যাঁ ওনাকে বীরুত্তম দেওয়া হয়েছে, বিশাল খেতাব দেওয়া হয়েছে, কিন্তু বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার্থে সে কি করেছে? কিছুই করে না। সে কোথায় বীরত্ব দেখিয়েছে? কোনো বীরত্ব সে দেখায় না। কিন্তু খন্দকার মোস্তাক যখন রাষ্ট্রপতি ভবনে বসা ছিল, উনি যদি দূরদর্শী হতেন, খালেদ মোশাররফ, উনি যদি প্র্যাগমেটিক হতেন, উনি যদি ডিপ্লোম্যাটিক রোল অথবা তার হাতে যে রিসোর্স ছিল এটাকে ব্যবহার করতে জানতেন, হি কুড হ্যাভ প্লে এ ডিফারেন্ট রোল, বাট হি ফেল টু ডু সো। দেয়ারফর কি হয়েছে? তাকে মেরে ফেলা হয়েছে। অনেকে বলছে জিয়া রহমান তাকে মেরে ফেলেছে। আজকের আমি একটা কথা বললে অনেকে কষ্ট পাবেন, কিন্তু কিছু করার নাই। জিয়া রহমান মেড এ রাইট ডিসিশন টু গেট রিড অফ ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ and Colonel Taher. Neither Colonel Taher nor Brigadier Khaled Musharraf was the right person to lead any types of revolution, any types of reform. এরা ভালো রোল প্লে করার মতো যোগ্যতা এবং তাদের ভিশন এবং তাদের দূরদৃষ্টি ছিল না। However, এখন আপনারা আমাকে বলবেন জেকব মিল্টন কোথাকার কোন ছিরু যে তাদের খালেদ মোশাররফের এবং কর্নেল তাহেরের যোগ্যতা নিয়ে কোশ্চেন করছে? আমি কোথাকার কোন ছিরু না রে ভাই, আমি একজন সচেতন বাংলাদেশী দালাল এবং বাংলাদেশী নাগরিক, এবং 2-4 কলম লেখাপড়া অনেকের মতো আমিও করেছি, এবং আমেরিকায় বা ইউরোপে এবং সমগ্র বিশ্বের রাজনীতির উপরে আমি পিএইচডি করি নাই, আমি কলেজে প্রফেসরগিরি করি নাই, কিন্তু লেখাপড়া করেছি, কন্টিনিউয়াসলি এগুলো নিয়ে ঘাটাঘাটি করেছি। আমেরিকার এবং ইউরোপের পার্লামেন্টারিয়ানদের সাথে, ইউরোপ এবং আমেরিকার ল মেকারসদের সাথে, গভর্নমেন্ট অফিসিয়ালদের সাথে মাঝে মাঝে বৈশা চা খাওয়া হয়, আড্ডা মারা হয়, আমার দেশের অবস্থানটা ব্যাখ্যা করা হয়, দেশের সম্পর্কে দালালি করার জন্য সুযোগ পাইলে করি। তো সেক্ষেত্রে ওদের মাপকাঠিতে যখন আমার দেশের লোকজনদেরকে কম্পেয়ার করতে যাই, আমি তো চাই আমার দেশের একজন লোককে বিশাল ভাবে ফুলায় ফাপায় তুলতে। মজার কথা আপনাদেরকে আমি বলি, আমাকে বাংলাদেশের আর্মির গ্রেডিং নিয়ে যখন আলাপ আলোচনা করা হয়েছে, আমরা বলছি আমাদের আর্মি কতটা ক্যাপাবল, কতটা প্রফেশনাল, এগুলো নিয়ে কথা বলা শুরু হয়েছে। আপনাদেরকে সত্যি কথা বলি মন থেকে, আমি খুব একটা লোকজন খুঁজে পাই না যাদেরকে বলবো যে এই লোকগুলা ভালো ছিল, এই করিতকর্মা ছিল, এই যোগ্য সেনাপ্রধান ছিল। এখন একটা মজার কথা, কোন একটা সেনাপ্রধানকে আসলে সঠিকভাবে প্রফেশনালি দায়িত্ব পালন করে ক্ষমতা থেকে চলে যাবে এমন মানসিকতা নিয়ে কি কোনো মানুষকে বাংলাদেশের সেনাপ্রধান আদৌ করা হয়েছিল কোন সরকারের আমলে? আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, এরা কি কেউ কখনো এমন একজন যোগ্য প্রফেশনাল মানুষকে সেনাপ্রধান বানিয়ে তাকে কি স্বাধীনভাবে কাজ করার সুযোগ তারা দিয়েছে কখনো? অ্যান্সার নো। দর্শকবৃন্দ, এর অর্থ বাংলাদেশের কোন রাজনৈতিক দল কখনোই একজন যোগ্য মানুষকে সেনাপ্রধান বানায় নাই, আর বানানোর পরেও তাকে স্বাধীনভাবে পেশাগতভাবে কাজ করতে দেওয়া হয় নাই। এখন আপনারা বলবেন জিয়া রহমান কি করেছিল? উনি এটা জানতেন, উনি জানতেন যে উনাকে যদি শুধু সেনাপ্রধান বানানো হয়, শুধু সেনাপ্রধান, উনি যে কাজগুলো বাংলাদেশের জন্য করতে চেয়েছিলেন উনি কাজগুলো করতে পারতেন না। আমি জাস্টিফাই করছি না জিয়া রহমানের মার্শাল ল, আমি জাস্টিফাই করছি না জিয়া রহমান কি করেছে। আমি আপনাদেরকে একটা উদাহরণ দেই। ফর এক্সাম্পল, আমাকে যদি প্রশ্ন করা হয় জিয়া রহমান তার সম্পর্কে যত খুন অ্যাসাসিনেশনের কথা বলা হয় আমি এগুলোকে সাপোর্ট করি কিনা, আমাকে যদি আপনারা জিজ্ঞাসা করেন, আমার কথায় কষ্ট পেন না আপনারা কেউ, জিয়া রহমান যতগুলো মানুষকে এক্সিকিউট করেছিল, আমার উত্তর বাংলাদেশের বিনির্মাণে ওগুলোর প্রয়োজন ছিল। আমি জানি যাদেরকে মেরেছে তারা তাদের পরিবার পরিজন কষ্ট পাবে,
যে জিয়া আমার বাবাকে মেরেছে, জিয়া আমার চাচাকে মেরেছে, জিয়া আমার ভাইকে মেরেছে, কষ্ট পাবেন। কিন্তু আপনারা কেউ আপনাদের বাবা, স্বামী, ভাই তাদেরকে জিজ্ঞাসা করেছেন যে তোমরা তোমাদের ওই বাবা, চাচা, ভাই, স্বামী দেশদ্রোহিতা করেছে, দেশের বিপক্ষে কাজ করেছে, তাদেরকে বাঁচিয়ে রাখলে বাংলাদেশের অস্তিত্ব প্রশ্নবিদ্ধ হতো, বাংলাদেশের অস্তিত্ব ডিফারেন্ট কিছু হতো? কেউ জিজ্ঞাসা করেছেন? দর্শকবৃন্দ, আমার কথাটাকে একটু মনোযোগ দিয়ে শুনবেন। বলে, আমাকে একজন বলছে, নাম বলবো না, তাকে অসম্মান করার জন্য, সে এখনো আমার আশেপাশেই আছে, বলছে আমার বাবাকে মেরে ফেলেছে। আমি তাকে সার্বিকভাবে প্রমাণ দিয়ে বললাম, আপনার বাবা রয়ের অপারেটিভ ছিল, আপনার বাবা রয়ের অপারেটিভ ছিল, আপনার বাবাকে সরাসরি হাতে নাতে ধরে তাকে গ্রেফতার করা হয়েছে, পরবর্তী সময় এক্সিকিউট করা হয়েছে। তো সেক্ষেত্রে আপনি জিয়া রহমানকে দোষ দিচ্ছেন কেন? আপনি কি জানেন পরবর্তীতে এই মানুষটা আমার সাথে বসে চোখ দিয়ে পানি ছেড়ে বলেছে, সে যাই হোক আমার বাবা তো। আপনার বাবা, আপনি আপনার এই ব্যাপারে সিম্প্যাথি থাকতে পারে, কোনো অসুবিধা নাই, কিন্তু এটা বলেন না জিয়া নরহত্যাকারী, এটা বলেন না। প্রত্যেকটা মানুষকে, যাদেরকে জিয়াউর রহমান সাহেব এক্সিকিউট করেছে, দরকার ছিল, ইনক্লুডিং খালেদ মোশাররফ, ইনক্লুডিং কর্নেল তাহের। তো যারা বলেন কর্নেল তাহেরের সাথে জিয়া বেইমানি করেছে, না, আপনারা শিশু, একটু বেশি রিসার্চ করেন, একটু লেখাপড়া করেন। আমি জানি আপনারা যদি একটু রিসার্চ করেন, পরবর্তীতে আপনারা আমার সাথে একমত হবেন। যেমন বহু লোকজন বিশ্বব্যাপী নাস্তিকেরা, আস্তিকেরা আমাদের কোরআন সম্পর্কে বাজে মন্তব্য করে, আমাদের রাসূলকে নিয়ে বাজে মন্তব্য করে, মহান আল্লাহ পাককে নিয়ে বাজে মন্তব্য করে, কিন্তু যখন তারা কোরআন রিসার্চ করতে যায়, দে বিকাম মুসলিম। আমি বলি না আমার কথার উপরে আপনারা সবাই সঠিক জ্ঞানে আসবেন, দর্শকবৃন্দ, আমি তা বলি না। আমি কি বলি, আপনার অ্যাভেলেবল তথ্য যেগুলো আছে তার বিয়ন্ডে গিয়ে একটু কোচাকুচি করেন, পেয়ে যাবেন। আমাকে অনেকে বলেছে, ভাই এই কথা আপনি কি করে বলেন, চার নেতাকে মেরে ফেলেছে, জেলে আপনি সাপোর্ট করছেন। ভাই এই চারজনের ছিল ভারতীয় মূল, ভারতীয় সুর, ভারতের বেতনভুক্ত, ভারতের সুবিধাভোগী, তো তাদেরকে মারবে না কি করবে? জামাইয়া ধরে রাখবে? ওই চারজনের একজন যদি আমার নিজের বাবা হতো, আমি বলতাম তাকে মেরে ফেলে ঠিক করেছে, ওদেরকে মেরে ফেলে ঠিক করেছে। এক্সাম্পল, মনসুর আলীকে মেরে যেমন ঠিক করেছে, নাসিবকেও মেরে ফেলা উচিত ছিল, কারণ নাসিব তার জীবনে যতগুলো দুর্নীতি করেছে, এই দুর্নীতি করার সুযোগ পেত না। তার সন্তানদেরও হাজতে ঢুকায় রাখা উচিত ছিল, যাতে এই দুর্নীতিগ্রস্ত ভারতীয় কুত্তার বাচ্চারা যেন বেড়ে না উঠে। কষ্ট পাইছেন, কিছু করার নাই। আপনার বাবা যদি বেঈমান হয়, আমার বাবা যদি বেঈমান হয়, আমার বাবা যদি ঘুষখোর হয়, আপনারা কতদিন আপনার বাবাকে বলেছেন, বাবা তুমি সরকারি বেতন পাও 10,000, কিন্তু মাসে খরচ করো 3 লাখ, বাকি টাকাটা কোথা থেকে আসে? একবারও করেন নাই। আপনার স্বামীকে আপনি একবারও জিজ্ঞাসা করেন নাই, তুমি বেতন পাও 20,000, তুমি খরচ করো 2 লাখ, টাকাটা কোথা থেকে আসে? একবারও জিজ্ঞাসা করেন নাই। তো যখন আপনার স্বামীকে মেরে ফেলা হয়, আপনার বাবাকে মেরে ফেলা হয়, তখন কান্দেন কেন? জিয়া রহমান সাহেব তার সময় 75-এর পর থেকে ওনাকে অ্যাসাসিনেট করার আগ পর্যন্ত উনি যতগুলো সিদ্ধান্ত নিয়েছেন, আমি ওনার প্রত্যেকটা সিদ্ধান্তকে আমি প্রয়োজনীয় বলে আমি মনে করি। দ্যাটস হোয়াট মাই স্টাডি সেস। আমার স্টাডি তাই বলে, আমার রিসার্চ তাই বলে, বিভিন্ন ডকুমেন্ট, সিআইএ ডিক্লাসিফাইড ডকুমেন্ট তাই বলে, কেজিবি ডিক্লাসিফাইড ডকুমেন্ট তাই বলে, MI6 এর ডকুমেন্ট আমাকে তাই বলে। আপনারাও একটু পড়েন, আপনারাও একটু ঘেটে দেখেন। জিয়াউর রহমানের এই ব্যর্থতা নিয়ে আপনারা কেউ কথা বলেন না যে জিয়া অমুককে মেরেছে, সে মুখকে মেরেছে। যাদেরকে মেরেছে এটা দরকার ছিল। তাইলে একটা কথা আমরা নির্দ্বিধায় বলতে পারি, সেটা কি, জিয়া রহমান সাহেব ছাড়া বাংলাদেশের কোন সেনা প্রধানকে, যোগ্য মানুষকে সেনা প্রধান করা হয় নাই, এবং করা হলেও তাকে কাজ করতে দেওয়া হয় নাই, তাকে সুযোগ দেওয়া হয় নাই। কেন? মুজিব শফিউল্লাহরে সেনা প্রধান বানাইছে তারে দারোয়ানের কাজ করার জন্য, সেনা সশস্ত্র বাহিনীকে বিল্ড আপ করার জন্য না।
সশস্ত্র বাহিনীকে ডেভেলপ করার জন্য সেনাপ্রধান বানানো হয় নাই। জিয়াউর রহমান, ওনাকে কেউ সেনাপ্রধান বানায় নাই। একটা কথা আপনি মনে রেখেন দর্শকবৃন্দ, আমার কথায় আপনারা কষ্ট পেন না। কোন একজন যোগ্য মানুষ, ফর এক্সাম্পল কোন একজন স্ট্রাইকার ফুটবল খেলার মাঠের পাশে বসে থাকতে পারবে না, কারণ তার পা নিষ্পিস করবে সে কখন ফুটবল মাঠে যাবে এবং খেলবে। জিয়াউর রহমান ছিল একজন ভালো স্কোরার, ভালো স্ট্রাইকার, ভালো মিডল ফিল্ডার, ভালো ফুটবলার। উনি দেখেছে উনাকে কেউ এই সুযোগটা দিবে না। উনি এই সুযোগের গোড়াপত্তন করেছে বাংলাদেশের স্বাধীনতার ডাক দিয়ে, বলেছে আই রিভোল্ট। এই জিয়াউর রহমান বলেছে আই রিভোল্ট। কেন বলেছে? ওনাকে কেউ শিখায় দেয় না। দ্যাট ওয়াজ হিজ ভিশন, দ্যাট ওয়াজ হিজ লিডারশিপ। উনি বলেছেন ওনাকে কেউ সুযোগ দেবে না, সুযোগ উনি তৈরি করে নেবে। উনি এমন একজন ফুটবল খেলোয়াড়, উনি কারোর জন্য অপেক্ষা করে নাই আমাকে বলকে সাজায় দিবে। উনি বলছে এই বল আমি সাজাবো, আমি মিডল ফিল্ড থেকে সামনে নিয়ে যাব, স্ট্রাইকার পজিশনে যাব এবং আমি স্কোর করব। তার নাম জিয়াউর রহমান। উনি করেছে, ওনার ভীষণ ছিল। ওনার ভীষণটাকে উনি এভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছে, একজন যোগ্য মানুষকে দিয়ে আমি সশস্ত্র বাহিনীকে ডেভেলপ করব। এখন একজন ভালো যোগ্য মানুষও ভুল করে বসে, অথবা বিশ্বাস করে বসে রং মানুষকে। উনি এসবকে বিশ্বাস করেছে এবং আমার কেন যেন মনে হয় এই দোষটা আমি জিয়াউর রহমান সাহেবকে দেব। উনি পাকিস্তান আর্মিতে চাকরি করেছে, ভারতীয় আর্মি আফসারদেরকে মুক্তিযুদ্ধ চলাকালীন সময় দেখেছে। উনি চিন্তা করেছে এরশাদের ভিতরে হাজারো শর্টকামিং আছে, লোকটার হয়তো পরিবর্তন হবে, কারণ এরশাদ কানতে পারত, এরশাদ পা চাটতে পারত, এরশাদ ভালো মানুষের ভূমিকায় ভালো অভিনয় করতে পারত। এরশাদ সবগুলো করছে এবং সবগুলো সে যখন করছে, জিয়াউর রহমান চিন্তা করছে এই লোকটাকে আমি সেনাপ্রধান বানাবো, সশস্ত্র বাহিনীকে ডেভেলপ করুক, সশস্ত্র বাহিনীকে বিল্ড আপ করুক, এর মধ্যে আমি দেশের ফাউন্ডেশনকে বিল্ড আপ করব। এটা ছিল জিয়াউর রহমানের প্ল্যান। উনি চিন্তা করেছে আমি প্রেসিডেন্ট হয়ে দেশের ইনফ্রাস্ট্রাকচার তৈরি করব, আর একজন যোগ্য মানুষকে তৈরি করে সশস্ত্র বাহিনীকে গঠন করার কথা বলবো। উনি দুইটা ভুল করেছে। এক, উনি এরশাদ সাহেবকে যে এনডিসি করার জন্য ইন্ডিয়ায় পাঠানো হয়েছে, উনি ওটা পাঠানো হয়েছে উনি সেনাপ্রধান হওয়ার আগে। ওনার উচিত ছিল, উনি যখন সেনাপ্রধান হয়েছে ওনার উচিত ছিল এরশাদ সাহেবের ওই এনডিসি কোর্স থেকে তাকে ব্যাক করাই আনা, কিন্তু হয় নাই। আল্লাহ এভাবেই লিখে রেখেছে ওনার কপালে। কি করবেন উনি? আমি জিয়াউর রহমানের গুণগান গাওয়ার জন্য আজকের এখানে বসি নাই। লেটস গো টু দ্য নেক্সট। এরশাদ বেঈমানি করেছে, এরশাদকে ক্ষমতায় বসানো হয়েছে। এরশাদকে কেউ যদি মিলিটারি বিল্ড আপ, সশস্ত্র বাহিনীর বিল্ড আপ এরশাদের দ্বারা হতো না, কারণ সে ছিল ভারতীয় মল, ভারতের চাকর। কন্টিনিউয়াসলি এরশাদ এই কাজ করেছে, ভারতীয়দেরকে সার্ভ করেছে। শেখ মুজিবের অ্যাসাসিনেশন, মুজিবের অ্যাসাসিনেশন এক্সিকিউটটা তার হাতে হয়েছে। সে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট ইনভলভ ছিল দুটো অ্যাসাসিনেশনের সাথে। আল্লাহ দেখেন করুণ ভাবে তার মৃত্যুকে কিভাবে টেনে এনেছে। আসুন এরশাদের শাসন আমলের আরেকজন সেনাপ্রধানের কথা বলি। এরশাদ সাহেব ওনার শাসন আমলে উনি যখন আর্মি থেকে রিটায়ার্ড করে, সি ক্যাটাগরির একজন অফিসার জেনারেল আতিক, তাকে কোর অফ আর্টিলারির, তাকে সেনাপ্রধান বানাইছে। সেনাপ্রধান বানানোর পরে জেনারেল আতিককে রীতিমতো কোনো সুযোগ দেওয়া হয় নাই মিলিটারি বিল্ড আপ করার জন্য, আর্ম ফোর্সেস সার্ভিসকে সামনে প্রফেশনাল করার জন্য, স্ট্রং করার জন্য আতিককে মোটেও সুযোগ দেওয়া হয় নাই। রাদার আতিককে বলা হয়েছে আপনার রোলটা হলো জাতীয় পার্টির সরকারকে টিকিয়ে রাখা এবং ইন্ডিয়া এবং এরশাদ যত সিদ্ধান্ত নিবে এটাকে সাপোর্ট করা।
আতিক কি করেছে? এরশাদ যা বলেছে অক্ষরে অক্ষরে পালন করেছে। কারণ কি, আতিককে যখন সেনা প্রধান করা হয় তখন বাংলাদেশ আর্মিতে ডজনকে ডজন জেনারেল ছিল যারা যোগ্য ছিল, তাদেরকে মূল্যায়ন করা হয় না, তাদেরকে মোটেও মূল্যায়ন করা হয় না। তো জেনারেল আতিকের পরে কাকে সেনা প্রধান বানানো হলো? ইঞ্জিনিয়ার কোরের একটা লোককে, হুবড়ি, যে বউয়ের ডরে লাভ দিয়ে উঠে, নুরুদ্দিন। এরশাদ সাহেব যখন বাংলাদেশের জনগণের উপরে গুলি চালাচ্ছিল, এরশাদ সাহেব ক্ষমতায় থাকার জন্য নুরুদ্দিনেরও সাপোর্ট পাইছে, কিন্তু নুরুদ্দিন টের পাইছে সে সার্ভিসেস কোরের অফিসার, ইঞ্জিনিয়ার কোরকে ফাইটিং করি বলা যায়, কিন্তু সে ওভারঅল সিনিয়র অফিসারদের কাছ থেকে কোনো সাপোর্ট পাচ্ছিলেন না। কারণ ওই সময় সিনিয়র অফিসারদের ভিতরে আজকের যেমন 10 জনের ভিতরে 9 জন রয়ের ওত নেওয়া, তখন 10 জনের ভিতরে ছিল 1 জন ওত নেওয়া রয়। কি করছে এরশাদ সাহেব? নুরুদ্দিন ওই সাপোর্টটা ব্যাকআপ করতে পারে নাই। নুরুদ্দিনকে সরাসরি এটা বলা হয়েছে, স্যার এই জনগণের বুকে গুলি চালাইতে দেওয়া যাবে না, জনগণের পক্ষে আমাদেরকে দাঁড়াতে হবে, এটা করতে হবে, এটা করতে হবে। সমস্যা একটা, নুরুদ্দিনের হেডা মোটেও ছিল না এরশাদ সাহেবের সামনে দাঁড়াইয়া যে না আমি জনগণের বুকে গুলি করব না। কি করছে? দরবারে গেলেন এরশাদ সাহেব তার সরকারকে টেকানোর জন্য। আপনারা জানেন নুরুদ্দিন কি করছে? চালাক নুরুদ্দিন। এবং তাদের পিএসও, আর্মি হেডকোয়ার্টারের যে প্রিন্সিপাল স্টাফ অফিসার থাকে, তাদের ভিতরে একজন ছিল জেনারেল সালাম। স্বাধীন চেতা ছিল, একটু হেডামালা ছিল, দেশপ্রেমিকও ছিল। তাকে অ্যাসাইন করা হলো যে এরশাদ সাহেবকে বলেন যে ক্ষমতা ছেড়ে দিতে, নির্বাচন সামনে আগায় নিতে। নুরুদ্দিন কিন্তু এরশাদ সাহেব বলে না যে আমি আপনাকে সাপোর্ট দিতে পারবো না, কারণ সে চাপের মধ্যে ছিল। ওই সময় নুরুদ্দিন যদি এরশাদ সাহেবের সাপোর্টদের কথা কইতো তাহলে অন্যান্য জেনারেলরা তার মুখ খাওয়াই দিত। আমি যে কথাগুলো বললাম ভেরিফাই করেন সাবজেক্টগুলো। তাই নুরুদ্দিন সালামরে দিয়ে এরশাদ সাহেবরে বলাইছে যে স্যার আপনার রিজাইন করতে হবে, জনগণের উপরে গুলি করা যাবে না। গেল নুরুদ্দিন চাপটা শেষ। নুরুদ্দিনের পরে কাকে সেনা প্রধান করা হইল? নাসিম, আবু সালেহ মোহাম্মদ নাসিম। অফিসার হিসাবে আমি তাকে বলবো সি মাইনাস একজন জেনারেল। এবং জিয়া রহমানের একজন লিউটেন্যান্ট ছিল ডিউরিং লিবারেশন, তা ছিল না। খালেদা জিয়া চিন্তা করলো যে আমার নাসিম মুক্তিযুদ্ধ করেছে, নাসিম জিয়ার সাথে থেকেছে, তার কাছ থেকে যতটুকু সাপোর্ট নেওয়া যায় চিন্তা করছে তারে বসাইয়া সামনে রাখা যতটা ফায়দা নেওয়া যায়। কারণ বেগম জিয়া ব্যক্তিগত সততার আড়ালে তার নেপোটিজম ছিল আকাশচুম্বী। নেপোটিজম, দর্শকবৃন্দ, নেপোটিজম হলো স্বজন প্রীতি। বেগম জিয়ার নেপোটিজম আকাশচুম্বী বলতে আমি যদি বুঝাই, স্বজন প্রীতির ক্ষেত্রে খালেদা জিয়ার স্বভাব হলো তার বাপের বাড়ির লোকজনদেরকে যে কোনো মূল্যে পয়সা বানানোর রাস্তায় নিতে হবে এবং ক্ষমতা দিতে হবে, কিন্তু জিয়া ফ্যামিলির কাউকে তার চারপাশে ঢুকতে দেওয়া যাবে না। কারণ কি, জিয়া ফ্যামিলির লোকজনের তো ক্লাস আছে, জিয়া ফ্যামিলির লোকজনের তো কোয়ালিটি আছে, তাদের ভিতরে তো নীতিবোধ কাজ করে, যার জন্য জিয়া ফ্যামিলির কেউই, জিয়াউর রহমান সাহেবের ফ্যামিলির কেউই পরবর্তী বেগম জিয়া এই বিএনপিতে আসে নাই। মানে তাদেরকে আসতেও দেওয়া হয় না, তাদেরকে রীতিমতো অপমান অপদস্থ করে তাদের সামনে থেকে তাড়ানো হয়েছে। আশা করছি আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন। এ বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। এখন চলুন আমরা আরো একটি ভিডিও দেখে আসি। সাবেক অবৈধ আইনমন্ত্রী আনিসুল হককে গতকালকের আদালত চত্বরে সাধারণ জনগণ ধাওয়া দিয়েছে। সেই ধাওয়ায় তিনি দৌড় দিয়েছে এবং দৌড়ে তিনি পালিয়ে প্রিজন ভ্যানে ওঠার চেষ্টা করেছেন।
এবং তাকে রক্ষার জন্য বাংলাদেশ সরকারের পুলিশ যথেষ্ট চেষ্টা চালিয়েছে। দেখে মনে হতে পারে একজন সাবেক এত বড় বিখ্যাত বীর দর্পে যারা বাংলাদেশের বিভিন্ন কাজ পরিচালনা করেছেন সেরকম একজন সম্মানিত মন্ত্রীর এই দশা কেন? অনেকের কাছে এটা ভিন্নভাবে মনে হতে পারে যে তাহলে তারা বিচার বিভাগের ওইখানেও কি নিরাপদে থাকতে পারবে না, আদতে তারা কতটুকু নিরাপত্তাহীনতায় ভুগছে, বিভিন্ন আলোচনা সমালোচনা হতেই পারে। কিন্তু আপনি তার গতকালকের ভিডিওটিতে দেখেছেন যে এই সেই আনিসুল হক যিনি দৌড় দিয়েছে জনগণের সামনে থেকে রক্ষা পাওয়ার জন্য। এই ব্যক্তি 5ই আগস্টের পূর্বে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে কি কি কাজ করেছে, এবং আপনি যদি আওয়ামী লীগের 16 বছরের ইতিহাস দেখেন তখন বুঝবেন যে আনিসুল হকের দৌড়টা আসলে কতটা তাৎপর্যপূর্ণ এবং কতটা মর্তবাময়। নিশ্চয়ই আপনাদের মনে আছে বাংলাদেশের আমার দেশ পত্রিকার সম্পাদক মজলুম সাংবাদিক জনাব মাহমুদুর রহমান স্যারের কথা। তিনি যখন কুষ্টিয়ার আদালত চত্বরে গিয়েছিলেন, সরাসরি ছাত্রলীগ তার উপরে আক্রমণ করেছে এমনভাবে যে তাকে রক্তাক্ত করেছে, এবং একজন সাংবাদিককে সেই রক্তাক্ত অবস্থায় কেউ উদ্ধার করতে আসে নাই। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে বিগত দিনে যত মামলার আসামি থাকতো, যেমন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব থেকে শুরু করে আলেম ওলামা যারাই ছিল, প্রত্যেককে যখন হাজির করা হতো তখন কিছু টোকাই ভাড়া করে আনতো আওয়ামী লীগ, এবং ভাড়া করা টোকাই দিয়ে তাদেরকে অপমান অপদস্থ করার চেষ্টা করত। কোনো কোনো আলেমের হাতে আমরা দেখেছি যে ডান্ডা বেরি, মাথায় হেলমেট, হ্যান্ডক্যাপ সব কিছু পরিয়েও নির্দয়ভাবে তাদেরকে আদালতে হাজির করা হতো এবং অত্যাচার করা হতো। সেই সকল দিনগুলো যখন চোখের সামনে ভাসে তখন এই আনিসুল হকের দৌড় এটা আমাকে স্মরণ করিয়ে দেয় যে তিনি হয়তো কোনো একটা স্পোর্টসের ময়দানে দৌড় দিয়েছে। এটা তার উপরে কোনো অত্যাচার, অনাচার, বেবিচার কিংবা খারাপ কোনো কাজ, তার চেয়েও আমার মনে হয় উনি একটা স্বাধীন কোনো একটা স্কুল মাঠে স্পোর্টসে দৌড়াচ্ছেন, মানে ওইটার সাথে কম্পেয়ার করতে গেলে। কারণ তিনি অক্ষত আছেন, আরামে আছেন, শান্তিতে আছেন, এখনো সর্বোচ্চ একটা দৌড় পর্যন্ত দিয়েছেন, এই তো। কিন্তু বাংলাদেশের কোনো মানুষকে দৌড়ের সুযোগটা পর্যন্ত ফেসিবাদ আওয়ামী লীগ দেয় নাই। আপনি যদি একটু হিসাব করেন এই আনিসুল হক কি কি মহাপাপ করেছে। বাংলাদেশে যেই মানুষগুলোকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, বাংলাদেশের যেইগুলো অন্যায়ভাবে ক্রস ফায়ার হয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, বিনা বিচারে হত্যা হয়েছে, বিভিন্ন জায়গায় বিচারের নামে ভিন্নভাবে মিথ্যাচার করে যাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে, এই সব কিছুর সাথে কিন্তু আনিসুল হকের নাম জড়িত। রাজনীতিতে সমালোচনা থাকবে, আলোচনা থাকবে, কিন্তু কয়েকজন ব্যক্তিকে বাংলাদেশের মানুষ কোনোভাবে ভুলতে পারবে না। শেখ হাসিনা, ওবায়দুল কাদের, তারপরে আপনার বাংলাদেশের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, তথ্যমন্ত্রী, এই মানুষগুলো, বাংলাদেশের আরও মানুষ আছে, কিন্তু এই মানুষগুলো একেবারে সরাসরি আপনাকে হুকুম দিয়ে খুন করানোর জন্য, আপনাকে তিরস্কার করানোর জন্য, রাষ্ট্রটাকে তাদের বাপদাদা বানানোর জন্য যারা চেষ্টা করেছেন তারা। এই আনিসুল হককে গতকালকের সাধারণ জনতা সে কারণেই একটু দৌড় দেওয়ানোর চেষ্টা করেছেন, কিন্তু জনগণ সেখানে তাকে সেভাবে কিছুই করতে পারেনি। আনিসুল হক পালিয়ে গিয়েছেন এবং তিনি গিয়ে প্রিজন ভ্যানে উঠেছেন। বাংলাদেশের এই আনিসুল হকদের কুকীর্তিটা যখন আমার চোখের সামনে আসে তখন বিন্দুমাত্র এই জায়গায় আমার বিন্দুমাত্র আমার কোনো সহানুভূতি দেখানোর কোনো সুযোগ থাকে না। যদিও আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমি চাই এদের প্রত্যেককে পূর্ণাঙ্গভাবে আইনের মাধ্যমে বিচার করে তারপরে কাঠগড়ায় দাঁড় করানো, কিন্তু সেটা যখন আমি মনে মনে ভাবি সাথে সাথে আমার চোখের সামনে ওই সকল খুন করা পরিবারগুলোর চিত্র উঠে আসে, ওই সকল শহীদ হওয়া পরিবারগুলোর চিত্র উঠে আসে। এই জুলাই বিপ্লবের সেই 2000 মানুষ, মৃত্যুবরণ করা মানুষের চোখের দৃশ্য আমার সামনে ফুটে ওঠে, তখন আর আসলে এগুলো বলার ভাষা হারিয়ে ফেলি এবং এ নিয়ে কথাও বলতে চাই না। ওরা নিজেরাই শঙ্কা প্রকাশ করেছিল যে বাংলাদেশে যদি কোনো রকম একটা ঝামেলা তৈরি হয় তাহলে 5 লক্ষ মানুষ নাই হয়ে যাবে, কিন্তু আমরা 5 জন মানুষকেও নাই হতে দেখিনি। আমি একজন মানুষও নাই হোক সেটা চাই না, আমি ওদের কথাই বলছি, ওরা সেটাই বলেছে।
তার মানে ওরা যে কি পরিমাণ অপরাধ করেছে, অন্যায় কাজ করেছে, সেটা ওদের নিজস্ব বক্তব্য থেকে পরিলক্ষিত হচ্ছে। প্রিয় বন্ধুরা আমার, আজকের বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় যদি আপনি বিচার বিভাগ থেকে শুরু করে আইন প্রশাসন কোনো জায়গায় দেখেন যে এখনো ওদের সব নেতাকর্মী কিন্তু নিরাপদে আছে, কারো কোনো রিমান্ডের পরে চেহারার কোনো বিকৃত অবস্থা নেই, কেউ গ্রেপ্তার হওয়ার পরে কারো মধ্যে ঘুম কম হয়েছে এরকম কোনো অবস্থা নাই, বরং তাদের সোয়েটার হারিয়ে যায় সেই নিউজ পাবলিশড হয়, আবার সোয়েটার খুঁজেও আমরা বের করে দিয়ে তাদেরকে সেটা মানে জাতীয় নিউজেও আসে যে জোনায়েদ আহমেদ পলক তার সোয়েটার হারালেন আবার সোয়েটার পেলেন। আর বিএনপি জামাতের সেই সময়ের দুর্দিনের সময়ে যখন আওয়ামী লীগ তাদের উপরে অত্যাচার করেছে, তো এখন সোয়েটার তো দূরের কথা, একটা টিস্যু পেপার পর্যন্ত তাদেরকে কোনো জায়গায় কেউ দিয়েছে বা ভালোবেসেছে তার নজির ছিল না, বরং জেলের মধ্যে হত্যা করা হয়েছে দেলোয়ার হোসেন সাইদি সাহেব সহ বড় বড় মানুষকে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যেই রুমের মধ্যে রেখেছিল, স্যাঁতস্যাঁতে পরিবেশে থাকার কোনো পরিস্থিতি ছিল না, সেখানে তারা রেখেছিল। প্রিয় বন্ধুরা আমার, এই কঠিন পরিস্থিতিতে আনিসুল হকের এই ভোট দৌড় দেওয়ার দৃশ্যটা আমাকে কখনোই আনন্দিতও করে না, কষ্টও দেয় না। কারণ আমার কাছে মনে হয়েছে তিনি কোনো একটা কলেজ ইউনিভার্সিটির স্পোর্টসে দৌড় দিচ্ছেন। এটার মধ্যে কোনো তাকে সেই মাহমুদুর রহমানের ছবি দেখিনি, কিংবা অন্য কোনো মানুষের সাথে যে আচরণ হয়েছে সেগুলো আমরা দেখিনি, খালেদা জিয়ার সাথে যে আচরণ হয়েছে সেটা আমি দেখিনি, শহীদ পরিবারের সাথে যে আচরণ হয়েছে সেগুলো আমরা দেখিনি। এদের বক্তব্যগুলো একটু রোল মানে প্লে করে যদি শোনেন, বেশি দিন না, 2 বছর আগের বক্তব্য, 1.5 বছর আগের বক্তব্য, দেখবেন কত দাম্ভিকতা, কত অহংকার, কত মিথ্যাচার। এমনকি আনিসুল হককে আমি দেখেছি খালেদা জিয়ার মুক্তির জন্য বারবার যখন বলা হতো, উনি বলতেন এটা আর এখন আমাদের হাতে নেই, এটা তাকে ক্ষমা চাইতে হবে, তার বিদেশে যাওয়ার প্রশ্নই আসে না, বিদেশ তিনি কিভাবে যাবেন, আইন প্রসিদ্ধ না, একমাত্র শেখ হাসিনা চাইলে পারবেন, প্রধানমন্ত্রী চাইলে পারবেন, বিভিন্ন ধরনের মিথ্যাচার করে তিনি অত্যাচার জুলুম নির্যাতন করেছেন। আজকের ক্ষমতা নেই, কিন্তু আজকে কিন্তু তাকে এই প্রত্যেকটা জিনিসের জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। ভাগ্যবান আওয়ামী লীগ যে এখন পর্যন্ত তারা কোথাও ওই অর্থে বড় গ্রেপ্তার হয়নি, এখন পর্যন্ত তাদের চোর দালালগুলো কোথায় কিভাবে পালিয়ে আছে সবাই জানেন। আমরা জানি যে 5 তারিখের পরে তারা কেউ কেউ ক্যান্টনমেন্টে, কেউ কেউ বিভিন্ন জায়গায় লুকিয়েছিল, তাদেরকে দেশের মানে অরাজকতা সৃষ্টি না হয় বিশেষ কিছু কারণেই হয়তো অনেকেই প্রোটেকশন দিয়েছেন। কিন্তু এই মানুষগুলো আজকের আমাদের উপরে যে অত্যাচার করেছে, সেই অত্যাচারের চিত্র কিন্তু আমরা আসলে ভুলতে পারি না। তো সে কারণেই আনিসুল হকের এই দৌড় দেওয়ার দৃশ্য দেখার পরে আমার মনে হয়েছে যে আসলে বাংলাদেশের এদের সমগ্র নেতাকর্মীকেও যদি এরকম জেলে ঢুকিয়ে প্রতিদিন এক্সারসাইজ করানো হয়, তাতেও বাংলাদেশের যে পরিমাণ ক্ষতি তারা করেছে তার কোনো কিছুর উসুল আদায় হবে না। আশা করি আগামীর বাংলাদেশ আইন প্রসিদ্ধ বিচার বিভাগের মাধ্যমে সুষ্ঠু ধারায় পরিচালিত হবে এবং আমাদের রাজনীতিতে আওয়ামী অপরাজনীতি যেগুলো ছিল সেগুলো ধ্বংস হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে এবং একটি সোনার বাংলাদেশ আমরা উপহার পাবো। আশা করছি আপনারা এই ভিডিওটিও মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন। এই বিষয় নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।